স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে দিনের বাছাই করার সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আমাদের নিয়মিত এই আয়োজন। অনেকগুলো ঘটনা হাতে রয়েছে, চেষ্টা করব সেই সংবাদগুলোর বিশ্লেষণ করবার। রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন নীতিগতভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের ইউক্রেনে 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবকে সমর্থন করলেও বেশ কিছু শর্ত রেখেছেন তিনি। এদিকে ডমিনিকান রিপাবলিক ও অন্যান্য ক্যারিবীয় দেশের বিরুদ্ধে আমেরিকা ভ্রমণ সতর্কতা জারি করেছে। এই তালিকায় রয়েছে বাংলাদেশেরও নাম। ওদিকে বাংলাদেশে নির্বাচনকে সামনে রেখে সরব বিভিন্ন রাজনৈতিক দল, জনসমাবেশ থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান ও এদের অঙ্গ সংগঠনগুলোর রাজনৈতিক কর্মসূচি বেশ জাঁকজমকভাবেই চলছে। তবে তাদের অর্থের উৎস কি? আঙ্গুল তুলছে এক দল আরেক দলের দিকে। এই সব কিছু নিয়ে আলোচনা করতে চাই। আলোচনার জন্য আমার সঙ্গে এই মুহূর্তে অনলাইনে যুক্ত রয়েছেন আসালের ন্যাশনাল সেক্রেটারি করিম চৌধুরী। আমার সঙ্গে আরো রয়েছেন বাংলাদেশ ল সোসাইটির জেনারেল সেক্রেটারি এবং রাজনৈতিক বিশ্লেষক অ্যাডভোকেট আব্দুর রশিদ। দুজন থেকেই স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। প্রথমেই যে বিষয়টি আলোচনায় আনতে চাই, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন নীতিগতভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধবিরতির যে আহ্বান সেটিকে তিনি সমর্থন করছেন, তবে তিনি বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছেন। দর্শক, আলোচনা করব, তবে তার আগে চলুন পুতিনের বক্তব্যের একাংশ শুনে আসি। প্রথমেই আমি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইউক্রেনের শান্তি স্থাপনের প্রতি তার মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই। আমরা যুদ্ধবিরতির প্রস্তাবের সঙ্গে একমত, তবে আমরা মনে করি এই যুদ্ধবিরতি এমন হতে হবে যা দীর্ঘমেয়াদী শান্তির দিকে নিয়ে যাবে এবং এই সংকটের মূল কারণগুলো দূর করবে। কিন্তু যুদ্ধবিরতির আদেশ কে দেবে, আর এই আদেশের মূল্য কি হবে? আপনি কি কল্পনা করতে পারেন? প্রায় 2000 কিলোমিটার এলাকা জুড়ে যুদ্ধ চলছে। এই 2000 কিলোমিটারের মধ্যে কে কখন যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে তা নির্ধারণ করবে কে? এরপর এই চুক্তি লঙ্ঘনের জন্য কে কাকে দোষ দেবে? এসব বহু প্রশ্ন আছে যা উভয় পক্ষকে গভীরভাবে বিশ্লেষণ করতে হবে। এ কারণেই যুদ্ধবিরতির ধারণাটি সঠিক এবং আমরা একে সম্পূর্ণ সমর্থন করি। তবে কিছু বিষয় আছে যা নিয়ে আমাদের আলোচনা করা প্রয়োজন। যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আমেরিকান অংশীদারদের সঙ্গে আমাদের আলোচনা করা উচিত। হয়তো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলা উচিত আমাদের এবং তার সঙ্গে এটি নিয়ে আলোচনা করা উচিত। তবে আমরা শান্তিপূর্ণ উপায়ে এই সংঘাতের অবসান ঘটানোর ধারণাকে সমর্থন করি। জি, আমরা বক্তব্যের একাংশ শুনছিলাম। অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনাকে দিয়ে শুরু করি। ভলোদিমির পুতিন যে বক্তব্যটি দিয়েছেন, তিনি যুদ্ধবিরতির পক্ষের কথাই বলছেন, কিন্তু বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছেন। আদৌ কি আসলে যুদ্ধবিরতি স্থাপন করা সম্ভব হবে, নাকি এই শর্তের মার প্যাচে এখানে আপনি কোন রকম কোনো শঙ্কা দেখতে পাচ্ছেন? ধন্যবাদ উপলা। প্রথমত হচ্ছে যুদ্ধবিরতি আসলে ফাইনালি কি শর্তের উপর এগুলো ফাইনালি এগ্রি হবে, এটা তো সময়ের ব্যাপার, সময় বলে দিবে। আমরা এখনই আসলে যুদ্ধবিরতি নিয়ে যে আলোচনাগুলো এবং যে ড্রাফট গুলো করা হয়েছে এগুলো প্রাইমারি। কারণ হচ্ছে আপনারা জানেন যে সৌদি আরবে বসে বিভিন্ন নেশনস গুলো আমেরিকার নেতৃত্বে যে ড্রাফটটা করেছে, সেই ড্রাফটটা হচ্ছে যেটা পুতিনের ভাষ্যমতে সেটা হচ্ছে মূলত ইউক্রেনের সাইডটাকে দেখে সে ড্রাফটটা করা হয়েছে। ওকে, সিজফায়ারের বিষয়ে পুতিনের কোনো দ্বিমত নেই, যেটা তিনি স্পষ্ট করে বলেছেন। তবে হ্যাঁ, রিয়ালিটি অফ দি গ্রাউন্ড বিবেচনা করে এখানে ব্যাক এন্ড ফোর্থ অনেকগুলো শর্ত নিয়ে রাশিয়ার সাথে আলোচনা করার যথেষ্ট দরকার আছে। এই জন্য আমেরিকান এনভয় গেছে ওখানে, হাই অফিসিয়াল এনভয়রা এখন রাশিয়াতে এই মুহূর্তে আছেন, তারা কথা বলছেন। দেখেন, যে 2000 মাইল জুড়ে এই যুদ্ধ চলছে, এই যুদ্ধ আসলে সিজ ফায়ার পার্মানেন্টলি সেখানে সম্ভব কিনা এটা কিন্তু বলা আসলেই খুব ডিফিকাল্ট। কারণ যেমন ধরেন আপনি বার্লিন ওয়াল যখন তুলে গেছে, তখন কিন্তু দুই পাশের মানুষের মধ্যে একটা ভালোবাসা, কম্পেশন এবং কৃষ্টি কালচারের সবকিছু একটা মিল ছিল। এখন রাশিয়ানদের সাথে কিন্তু ইউরোপিয়ানদের একটা বিশাল ডিফারেন্স আছে, মানে ইকোনমিক ডিফারেন্স আছে, তাদের মধ্যে সামরিক প্রতিপক্ষতার ডিফারেন্স আছে, কালচারাল ডিফারেন্স আছে। এই ডিফারেন্স থেকে পশ্চিমাদের সাথে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই ডিফারেন্স কিন্তু বাড়তে বাড়তে অনেক বড় আকার ধারণ করেছে। একসময় সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে। তো সেইখান থেকে এখন ইউক্রেনের সাথে যে যুদ্ধগুলো, এই বর্ডার এলাকা জুড়ে দেখবেন আপনি ব্যাক এন্ড ফোর্থ কিন্তু অনেক যুদ্ধ হয়েছে। রিসেন্টলি কিন্তু ইউক্রেন কিছু অংশ দখল করেছে আপনার রাশিয়ার ভিতরে, এবং রাশিয়া আবার ইউক্রেনের বড় বড় 3টা প্রদেশ আগেই দখল করে রেখেছে। এগুলো হচ্ছে সামনে যেহেতু একটা সিজফায়ার তৈরি করে একটা এগ্রিমেন্টে যাওয়া যাবে, সেটার জন্য ওয়েজ, গ্র্যাভিটি এবং ওয়েজ এবং কে কতটুকু বার্গেন ফোর্স তৈরি করতে পারে, সেই জন্যই কিন্তু এই ব্যাক এন্ড ফোর্থ গুলো একে অপরকে মানে মানে জায়গা দখল করে তারা তৈরি করছে। এবং যুদ্ধ কিন্তু এখনো চলছে, ওখানে হত্যা যে হচ্ছে না তা কিন্তু না। যেমন ধরেন আমাদের গাজা সিজফায়ার হয়েছে, কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে যে অনেক শর্ত ভিতরে থাকে, ইন ডিটেলস থাকে, সেগুলো অসংখ্য শত শত বিষয় থাকে। এগুলো বিষয়ে একমত না হতে পারলে কিন্তু এটা অনেক লং রান আপনার চলতে থাকে।
তো আমরা আশা করি যে ওখানে একটা যুদ্ধবিরতি হবে। ডোনাল্ড ট্রাম্প যেটা ইলেকশনের আগেও আমাদের প্রমিস করেছে, তিনি উদ্যোগ নিচ্ছেন এবং আমেরিকার নেতৃত্বে ওখানে একটা সিজফায়ার সম্ভব, একটা পার্মানেন্ট এগ্রিমেন্টও সম্ভব। রাশিয়ার শর্ত হচ্ছে আমাকে লং টার্ম সিকিউরিটির একটা গ্যারান্টি দিতে হবে এবং ওয়েস্টার্ন সোলজার যেন ওইখানে প্রেজেন্স না থাকে, যেটা ব্রিটেন এবং ফ্রান্স চায় যে ওখানে পশ্চিমাদের একটা সোলজারের বহর থাকুক, সেটা রাশিয়া চায় না। এবং বর্ডারের যদি নিষ্পত্তিটা হতে পারে তাহলে একটা লং টার্ম এগ্রিমেন্টে যাওয়া সম্ভব। তবে এই কথা ফাইনালি বলার আগে আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে, দেখা যাক এনভয় ওখানে কি আলোচনা করে কি সিদ্ধান্ত নিয়ে আসছে এবং রাশিয়া কোন কিছু এগ্রি করছে, সেটা আমাদের দেখার বিষয় আছে। জি নিশ্চয়ই। করিম চৌধুরী, আপনার পর্যালোচনা শুনি। ধন্যবাদ। শুনুন, রাশিয়াকে বিশ্বাস করা আমার মনে হয় যে অনেকটা কঠিন। 2014 সালে যখন ক্রিমিয়া দখল করে নেয়, ক্রিমিয়া কিন্তু আর সারে নাই, সেটা তাদের অন্তর্ভুক্তি অ্যানেক্স করে নিয়েছিল। এবারে অ্যাগ্রেসরটা কে? 3 বছর আগে যখন রাশিয়া একটা স্বাধীন সার্বভৌম দেশে সশস্ত্র আক্রমণ চালায় এবং আক্রমণ চালানোর 2 মাস আগেও জাতিসংঘে বলছে আমাদের কোনো ইচ্ছা নেই, যখন আমেরিকান ইন্টেলিজেন্স বলতেছিল যে রাশিয়া প্রস্তুতি নিতেছে ইউক্রেনকে অ্যাটাক করার জন্য, সেক্ষেত্রে তারা অস্বীকার করেছে জাতিসংঘ। এইসব লম্বা স্টোরি আমরা জানি। রাশিয়ার অ্যাটিটিউড, অ্যাগ্রেসর সে। এখানে কোনো যুদ্ধবিরতির প্রয়োজনও ছিল না যদি রাশিয়া সেদিন অ্যাটাক না করত একটা স্বাধীন সার্বভৌম দেশকে। বিভিন্ন অজুহাতে অ্যাটাক করা যায়, কিন্তু অ্যাটাক করার পরে অনেকটা অংশ, অনেক বড় বড় সীমান্তবর্তী অনেক বড় বড় অংশ তারা দখলে রেখেছে। এবং এখন যেহেতু আমেরিকানরা অস্ত্র সরবরাহ করতে অস্বীকৃতি জানাচ্ছে অথবা অস্ত্র সরবরাহ করার ক্ষেত্রে পশ্চিমা মিত্ররা বড় ধরনের শক্ত আর শর্ত জুড়ে দিচ্ছে, খুব কঠিন শর্ত জুড়ে দিচ্ছে, এমনকি দেশটির খনিজ সম্পদের প্রতি অংশীদারিত্ব দাবি করছে খোদ আমেরিকাই। সেই ক্ষেত্রে আপনি দেখেছেন যে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে যে কৌশলগত অবস্থানটা তাদের অনেকটা দুর্বল হয়ে পড়েছে। কেননা ইন্টেলিজেন্স সাপোর্টটাও পর্যন্ত কিছুদিনের জন্য বন্ধ ছিল, যদিও নামমাত্র এখন দেয়া হচ্ছে। কিন্তু আলটিমেটলি একটা পক্ষকে দুর্বল অবস্থানে ফেলে এই শান্তির প্রস্তাব দেয়া অথবা যুদ্ধবিরতি যে 30 দিনের প্রস্তাব দেয়া, এটা হলো যে অনেকটা দুর্বলের প্রতি একটা ফোর্সফুল একটা শর্ত জাগিয়ে দেয়া মতো সমান, আমি যেভাবে দেখছি। বরংস রাশিয়াকে কন্ডেম করা উচিত ছিল, যেমনটি আমেরিকা করে গেছে, ইউরোপীয় ইউনিয়ন করে গেছে এবং ন্যাটোর থেকে শক্তভাবে তার প্রতিবাদ করা হয়েছে। এমনটি করে যদি শক্তিশালীভাবে রাশিয়াকে কন্ডেম করা যেত এবং রাশিয়াকে পরাজিত করে এখান থেকে সরিয়ে দেওয়া যেত ইউক্রেন থেকে, তাহলেই প্রকৃত দীর্ঘমেয়াদী শান্তি আসতে ইউরোপ। ইউক্রেন ইজ নট দ্য লাস্ট ওয়ান। There are many other border countries around Russia, and all those countries will be under threat if Putin gets away with something, even part of land from Ukraine. অতএব এই শান্তি প্রস্তাবের প্রতি এখন যে যুদ্ধবিরতির কথা, যে নির্বাচনে, আমি ভাই বলে গেলেন যে নির্বাচনে যে ওয়াদা দিয়েছিলেন সে শান্তির জন্য উনি প্রথম দিন থেকে এই কাজ করবেন, অনেক ধন্যবাদ। কিন্তু শান্তি তো আমরা দেখেছি, শান্তির প্রস্তাব হয়েছে মধ্যপ্রাচ্যে গাজাতে, শান্তির প্রস্তাব হয়েছে সেখানে প্যালেস্টাইনে, কিরকম শান্তির প্রস্তাব সেটা আমরা দেখছি। এটা শুধু পুরোটাই ইসরায়েলের তার শান্তি প্রস্তাব। আর এখন যেটা হচ্ছে এটা পুরোটাই কিন্তু রাশিয়ার টার্মে শান্তি প্রস্তাব। এই সময়ে ইউক্রেনকে যদি আরেকটু সাপোর্ট দিয়ে আরো শক্তিশালী করা হতো, যুদ্ধক্ষেত্রে কৌশলগত অবস্থানে যদি ইউক্রেন শক্তিশালী অবস্থানে থাকতো, তাহলে রাশিয়াকে আজকে বলা যেত ইউ আর এগ্রেসর, গেট আউট ফ্রম দেয়ার এন্ড ডোন্ট ট্রাই ইভেন অ্যাগেইন। আজকে এই প্রস্তাবের মধ্য দিয়ে রাশিয়াকে কিছু ল্যান্ড দেওয়ার প্রস্তাব করা হবে। আপনি দেখছেন ভ্লাদিমির পুতিনের আজকের কথা, সেই কথায় যে সমস্ত অঞ্চল তার কাছে এখন পুরোপুরা তার দখলে আছে, সেখান থেকে সরে যাবেন, আলটিমেটলি হি উইল ক্লেম দোজ ল্যান্ড। তাহলে আর উই প্রিফারিং এ পিচ প্রপোজাল অর উই আর এনকারেজিং অ্যান অ্যাগ্রেসর in the European content that will create more problem in coming days. Not I'm talking about week, in coming days. After getting away with some land, some sorts of winning flag in his hand, Putin will be more encouraged and he will attack more European countries because his main intention is to take revenge on NATO.
And with American power under Donald Trump White House, it is totally encouraging him to do whatever he wants. So I hope peace will come, because we do not want to see any bloodshed anymore. Enough is enough. But it has to be in a sustainable, peaceful situation. If it is not sustainable, that we are destroying Ukrainians, we are destroying the independent state of Ukraine. I think civil society should not accept that kind of peace. It will encourage just criminals and aggressors. Thank you. জি, অসংখ্য ধন্যবাদ। আমরা দুজন অতিথির পর্যালোচনা শুনছিলাম। আজকের আরো একটি সংবাদ, ডোমিনিকান রিপাবলিক এবং অন্যান্য ক্যারিবীয় দেশের বিরুদ্ধে আমেরিকা ভ্রমণ সতর্কতা জারি করেছে স্টেট ডিপার্টমেন্ট। মাঝে মাঝেই আমেরিকানদের জন্য ভ্রমণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কিছু দেশের নাম এরকম ঘোষণা করে থাকেন এবং এরকম কিছু তালিকা দিয়ে থাকে। আজকের যে তালিকা, সেখানে 3 নম্বর ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছিলাম বাংলাদেশের নামও রয়েছে। অর্থাৎ বাংলাদেশে আমেরিকানদের ভ্রমণ করার আগে আরো একবার বিবেচনা অথবা আরো একবার চিন্তা করার ব্যাপারেই আসলে উৎসাহী করা হচ্ছে। এই ধরনের তালিকা অথবা এই ধরনের বিষয়গুলোতে আসলে শুধুমাত্র নিরাপত্তা সংক্রান্ত যে বিষয়, শুধুমাত্র সেটি কিন্তু নয়, নিরাপত্তার ঝুঁকির পাশাপাশি রাজনৈতিক, কূটনৈতিক নানান রকমের ফ্যাক্টর কিন্তু আসলে কাজ করে। বাংলাদেশের নামটা আসলে কোন পার্সপেক্টিভ থেকে আসতে পারে? অ্যাডভোকেট আব্দুর রশিদ, কি মনে হচ্ছে? অনেক ধন্যবাদ। এটা তো আসলে আমরা কমন সেন্স দিয়ে বুঝি যে আসলে বিশ্ব অর্থনীতি এবং বিশ্ব রাজনীতি এবং বিশ্ব সামরিক শক্তি যেটা আমেরিকা কেন্দ্রিক, সবাই চায় আমেরিকা কনভিন্স করতে। বাংলাদেশে বিগত 15-16 বছরে যে একটি শাসক দল ছিল যারা বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার নিয়ে বাংলাদেশকে প্রশ্নাতীত ভাবে বিশ্ব দরবারে দাঁড় করিয়েছিল এবং যাদের সাথে দিল্লি কেন্দ্রিক একটা খুব ভালো রিলেশনশিপ থাকার কারণে, দিল্লি একটা বড়, ভারত একটা বড় দেশ হওয়ার কারণে, ভারতের সাথে আমেরিকার একটা ভালো সুসম্পর্ক থাকার কারণে ওই দিক দিয়ে একটা অ্যানালজি তৈরি হয়, একটা লিঙ্ক তৈরি হয়। এবং ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে মনে করেন যে মোদির সাথে দেখা করে বাংলাদেশ বিষয়ে, মানে মোদিকে যেভাবে করে গ্রিন সিগন্যাল দেয় বাংলাদেশ বিষয়টা ট্যাকল দেওয়ার জন্য, বা ডিপ স্টেটকে মানে মানে কাইন্ড অফ দিল্লির একটা লুক আফটার করুক, আসলে আমেরিকা এত ছোট বিষয় নিয়ে ওখানে কনসার্ন না, এরকম একটা যে আমরা ভাবভঙ্গি দেখলাম, তারই কিছুটা আকার ইঙ্গিতের ফল তো এখানে আমরা বুঝতেই পারি। সেটা যে এক হচ্ছে যে বিগত 15-16 বছরে যে আমাদের বলতে বলা যেতে পারে অগণতান্ত্রিক এবং যে শাসন ব্যবস্থা ছিল বাংলাদেশে, সেটা তো এখন দিল্লির আশ্রয়ে আছে। উনি দিল্লি আশ্রয়ে আছেন, দিল্লি তার শক্তিকে অবশ্যই কাজে লাগাবে আমেরিকার মতো সুপার পাওয়ারের কাছে বাংলাদেশের উপরে যতটুকু পারা যায় প্রেশার ক্রিয়েট করা। আমার কাছে যেটা আপাত দৃষ্টিতে মনে হয় এটা সেই ধরনের একটা প্রেশার। কারণ বাংলাদেশে আমি কিছুদিন আগে ঘুরে আসছি, বাংলাদেশে মানে এত আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন কোনো পর্যায়ে যায় নাই, বরং এর আগে আমরা দেখেছি আমেরিকান ডিপ্লোম্যাটদের উপরে তাদের সিকিউরিটি তুলে নেওয়া, তাদের বরং অনিরাপদ করা, সেই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটেনি। সুতরাং বাংলাদেশে এমন কোনো ঘটনা ঘটেনি যে কারণে বাংলাদেশে এই লেভেল 3 আপনার কশনস জারি করতে হবে ট্রাভেল ওয়ার্নিং এর ক্ষেত্রে। আমি মনে করি যে বাংলাদেশ ইয়েস একটা পট পরিবর্তন, পরবর্তী অবস্থা এই জুন জুলাই আগস্টের পরে বুঝাই স্বাভাবিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু কিছুটা টার্মাল জায়গায় থাকবে, খুব স্বাভাবিক। কারণ হচ্ছে ক্রান্তিকাল পার হয়ে আমরা নতুন একটা ক্রান্তিকালের মধ্যে ঢুকেছি, যেখানে সারা 15-16 বছরের যে একটা এস্টাবলিশমেন্টটা পুলিশ প্রশাসন থেকে শুরু করে, বিচার বিভাগ থেকে শুরু করে, বিডিআর সেনাবাহিনী থেকে সব জায়গায় এটা যে একটা পরিবর্তন, এই পরিবর্তনের কারণে এটা সময় লাগবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা নাজুক অবস্থার সুযোগ নেবে। যারা এতকাল ধরে ক্ষমতায় ছিল তাদের তো কর্মী, তাদের সমর্থক তারা তো বাংলাদেশের মধ্যে আছেই। এবং মানুষ এখন তো বাংলাদেশে আসলে রাজনৈতিক কোনো সরকার নেই, এটা তো ব্যুরোক্রেসির মাধ্যমে একটা সরকার তৈরি হয়েছে, যে সরকার এখন চলছে তাদের অনেক দুর্বলতা আছে, অনেক শর্টকামিংস আছে, সীমাবদ্ধতা আছে। এটা সুযোগ নিয়ে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছু মানুষ বিশৃঙ্খল করার চেষ্টাই করবে। সেক্ষেত্রে আমেরিকা যে ট্রাভেল মানে ওয়ার্নিং দিতে পারে, কিন্তু লেভেল 3-তে একটা বেশি হয়ে গেছে বলে আমার কাছে মনে হয়। আসলে লেভেল 3 ওয়ার্নিং দেওয়ার মতো পরিস্থিতি বাংলাদেশে সেই অবস্থা নেই। সুতরাং আমেরিকা না করলেও পারতো, লেভেল 1 লেভেল 2 পর্যন্ত থাকতে পারতো। আব্দুর রশিদ, আপনার কথার অনেকটা সারমর্ম আমরা যদি এইভাবে ধরি যে বন্ধুর শত্রু আসলে শত্রু, বিষয়টা যদি আসলে এরকম হয়, তাহলে সেই কথা সূত্র ধরে আমি আসলে একটু করিম চৌধুরীর কাছেও জানতে চাইবো যে ট্রাম্প ক্ষমতা গ্রহণের মানে দায়িত্ব গ্রহণ করেছে 2 মাসও হয়নি, কিন্তু এই 2 মাসের মধ্যে আসলে আমেরিকার বন্ধুকে কিংবা শত্রুকে সেই সমীকরণ মেলানোটা কিন্তু খুব জটিল হয়ে যাচ্ছে। কানাডার মতো বন্ধু দেশও শত্রু হয়ে যাচ্ছে, ইউক্রেনের মতো বন্ধু দেশ দূরে সরে যাচ্ছে, রাশিয়া আমাদের আপন হয়ে যাচ্ছে। কখন যে কে আসলে কাছে আসছে, কখন যে কে দূরে যাচ্ছে আমরা ঠিক বুঝতে পারছি না। এই সমীকরণে কি আসলে বাংলাদেশ, ভারত এর সাথে আমেরিকার সমীকরণ আমরা মেলাতে পারি, করিম চৌধুরী?
আই ডু নট থিঙ্ক সো। আমি মনে করি না যে এটা এত বড় বৃহত্তর সমীকরণ যে আপনি দেখছেন কানাডার সাথে আমাদের যে সম্পর্ক, নাফটা মানে আমেরিকার আশেপাশে, উত্তর আমেরিকার আশেপাশে যে সমস্ত আমাদের বন্ধু দেশ যারা আমাদের অ্যালাইস, তাদের সাথে আমাদের যে বৈরিতা সৃষ্টি হয়েছে, এটা সিমিলার কোনো কিছুই নয় আমাদের সাউথ ইস্ট এশিয়ার জন্য বা সাউথ এশিয়ার জন্য। সেখানকার পলিটিক্স একটু ভিন্ন। তবে আমি মনে করি স্টেট ডিপার্টমেন্টের এবারের যে সতর্কতা এবং লেভেল 3, যেখানে পারলে অ্যাভয়েড করা দরকার বাংলাদেশ ভ্রমণ, সেটাই বলা হচ্ছে। এটা আমার মনে হয় ইন্টেলিজেন্সটা আমাদের হাতে নাই বলেই আমরা হয়তো ভাষা করে কথা বলতে চাই। আমেরিকান এই জাতীয় ওয়ার্নিং গুলো কোনো ভাষা বা অপরিচিত তথ্যের উপর ভিত্তি করে হয় না। স্টেট ডিপার্টমেন্টের যথেষ্ট তথ্য না থাকলে স্টেট ডিপার্টমেন্ট থেকে এই জাতীয় পলিসি চেঞ্জ হয় না, খেয়াল রাখবেন। আমেরিকানদের নিরাপত্তার জন্যই করা হয়েছে। আপনারা শুনেছেন যে ইতিমধ্যেই যতটুকু পত্র পত্রিকা বা মিডিয়াতে আসছে, আপনারা দেখেছেন যে বাংলাদেশে পরাজিত শক্তি স্বৈরাচার একটি পার্শ্ববর্তী দেশে বসে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির উস্কানি দিচ্ছে এবং সেই ক্ষেত্রে সেনাবাহিনীকে পর্যন্ত দ্বিধা বিভক্ত করছে। পুলিশের 1 লক্ষ সদস্য এখন পর্যন্ত জয়েন করে নাই, অনেকের হাতে সরকারি অস্ত্র নিয়ে তারা পলাতক রয়েছে। আমাদের ফোর্সের মধ্যে পুলিশের পোশাক পরা, বিডিআর আর্মির পোশাক পরা লোকেরা ছাত্র আন্দোলন দমানোর ক্ষেত্রে গুলি বর্ষণ করেছে। এই জাতীয় তথ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাতে গেছে, যার ফলে দেশের অভ্যন্তরে যে কোনো সময় এই পরাজিত শক্তিটা একটা বড় ধরনের বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করতে পারে, সমূহ সম্ভাবনা আছে। এই আজ থেকেই আমার বিশ্বাস, কারণ যে কোনো সময় তারা একটা বড় ধরনের, এবং টার্গেটটা ফরেনাররা, আমেরিকানরা হবে, ইউরোপিয়ানরা হবে। আপনারা বুঝেন, একজনকে আটক করতে পারলে, কিল করতে পারলে সেটা মেসেজ হয়ে যায়, বড় ধরনের একটা আন্তর্জাতিক খবরে পরিণত হতে পারে। জনসমর্থনটা অন্যদিকে একটা ভয় ভীতির সৃষ্টি। কারণ হাসিনা গত 16 বছর ধরে জুজুর ভয় দেখাইছে যে ইসলামিস্টরা দখল করে নিল, আমি যদি না থাকি তাহলে এটা মানে মুসলমান সন্ত্রাসীদের আড্ডাখানায় পরিণত হবে। সম্পূর্ণ তথ্যহীন, ভিত্তিহীন এই প্রোপাগান্ডা চালিয়ে সে মানুষের দৃষ্টিভঙ্গি, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিকে অন্যদিকে দাবিত করার সুযোগ দিচ্ছে তার, এবং সেটা সফলভাবে সে করেছে। সারা বিশ্বে বাংলাদেশকে পরিচিত করেছে যদি একমাত্র হাসিনাই হলো যে ইসলামপন্থীদের দমনের হাত, এবং সেটা দেখিয়ে দিচ্ছে অনেককে ফাঁসি দিয়ে, বিচারের নামে প্রহসনের ফাঁসি দিয়ে। সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছে বিশ্ববাজারে যে আমি না থাকলে ইসলামপন্থী সন্ত্রাসীরা এখানে দখল করে নেবে এবং তাদের আটকানায় হবে। মূল যে সমস্যাটা হলো, পার্শ্ববর্তী ব্যক্তি দেশের স্বার্থ রক্ষার জন্য সে নিজের দেশ, জনগণ, সংবিধান সবকিছুর সাথে বিশ্বাসঘাতকতা করে, এবং আজকে দিল্লিতে বসে দিল্লির সার্বিক সহযোগিতা এবং তত্ত্বাবধানে, উৎসাহে, উদ্দীপন বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের আপমর জনগণের বিরুদ্ধে সে জিহাদ ঘোষণা করছে। বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দিবে না, বাংলাদেশের স্বাধীনতার দরকার নাই, বাংলাদেশের সার্বভৌমত্বের দরকার নাই, সে এরকম ঘোষণা দিচ্ছে। অতএব এইসব আশঙ্কা থেকে বাংলাদেশের যে কোনো সময় এরকম একটা বিস্ফোরণ ঘটবে না। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সময় তাদের এতটা শক্তিশালী নয় তারা, যে সবকিছু তারা এখনো মোকাবেলা করার সক্ষমতা রাখে, যার ফলে এই যে দুর্বলতার সুযোগটা, এই সুযোগটা নিয়ে পরাজিত শক্তি বাংলাদেশে যে কোনো মুহূর্তে একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করতে পারে। বিশেষ করে আমাদের সেনাবাহিনীকে যদি বিভক্ত করতে পারে, মূল লাভটা চলে যাবে ভারতের হাতে, এবং সেটাই একটা বড় ধরনের উদ্দেশ্য বলে আমাদের মনে হয়। এবং আন্তর্জাতিকভাবে এই জাতীয় তথ্যগুলো আমার ধারণা আমেরিকান ইন্টেলিজেন্স স্টেট ডিপার্টমেন্টের মাধ্যমে সেটা অ্যানালাইজ করেই আমেরিকান সিটিজেনদের নিরাপত্তার কারণে এই লেভেল 3 দিয়েছে, এবং এটাকে ব্যক্তিগতভাবে আমি সমর্থন করি। কারণ আমাদের নিরাপত্তা ফার্স্ট, আমেরিকা ফার্স্ট। আমেরিকা ক্যান নট টেক রিস্ক ফর ইটস সিটিজেন ইন দোজ রিজিয়ন উই হ্যাভ লিমিটেড রিসোর্স টু রেস্কিউ। জি, আমরা পর্যালোচনা শুনছিলাম। বাংলাদেশ প্রসঙ্গে আসতে চাই, বাংলাদেশের ভেতরের প্রসঙ্গে আসতে চাই। নির্বাচন হয়তো বা হবে, নির্বাচনের মানে খুব দ্রুতই হয়তো হবে। নির্বাচনের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল এরই মধ্যে মাঠে সরব হয়েছে। আগে আমরা মাঠে এককভাবে শুধুমাত্র আওয়ামী লীগের উপস্থিতি দেখতাম, এখন বিএনপি রয়েছে, আরো অন্যান্য সংগঠনগুলো রয়েছে।
বিভিন্ন দলের যে অঙ্গ সংগঠনগুলো এরা জনসমাবেশ করছে, ইফতার পার্টি করছে, বিভিন্ন দলের বিভিন্ন নেতা বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং বেশ জাঁকজমকপূর্ণভাবেই যাচ্ছে, কেউ হেলিকপ্টারে করে যাচ্ছে, যে যেভাবে পারছে শোডাউন করছে। বিপুল পরিমাণ অর্থ খরচ হচ্ছে। প্রশ্ন উঠেছে অর্থের উৎস নিয়ে। প্রত্যেকটা দল একে অপরের দিকে আঙ্গুল তুলছে, স্বাভাবিকভাবেই সবসময় যেটা বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখে আসি। কিন্তু সাধারণ মানুষের মনেও কিন্তু আসলে এই প্রশ্নগুলো রয়েছে যে আসলে এই অর্থের উৎস কি। অতীত থেকে শুরু করে এখন পর্যন্ত, শুধুমাত্র অতীত নয়, বিভিন্ন দলের কর্মীদের বিরুদ্ধে এবং নেতাদের বিরুদ্ধেও চাঁদাবাজি কিংবা দখলদারিত্বের অভিযোগ তো রয়েছে। রাজনৈতিক দলগুলো কিন্তু কখনোই অর্থের উৎসগুলো জনগণের কাছে পরিষ্কার করে না। এক ধরনের ধোঁয়াশা অথবা এক ধরনের খুব কেতাবি ভাষায় বক্তব্য সবসময় তাদের সামনে রাখে। এই বিষয়টাকে আসলে কিভাবে ব্যাখ্যা করবেন অ্যাডভোকেট আব্দুর রশিদ? ধন্যবাদ উপরা। আসলে প্রথমে আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশ আসলে কি জাতীয় একটা রাষ্ট্র। বাংলাদেশ কিন্তু কোনো কমিউনিস্ট রাষ্ট্র না, ইসলামিক রাষ্ট্র না। বাংলাদেশ হচ্ছে একটা সেমি পুঁজিবাদী একটা রাষ্ট্র। আর পুঁজিবাদী একটা রাষ্ট্র ব্যবস্থায় একটা পার্টিকে টিকে থাকতে হলে তার অনেক খরচা আছে। বাংলাদেশের যে কোনো দলই ক্ষমতায় যাক না কেন, বাংলাদেশের সে একবারে দুর্নীতি করবে না, বাংলাদেশে চাঁদাবাজি হবে না, এমন পরিস্থিতি কেউ কখনো ঘটাতে পারবে না। কিছুটা সুযোগ নেই। বাংলাদেশ একটা ছোট দেশ, এখানে পেটি বুর্জোয়ার সংখ্যা অনেক বেশি। তো এরকম অবস্থায় যখন একটা রাজনৈতিক দল এবং তার ছাত্র সংগঠন যখন মাঠে থাকে, তাদেরকে একটা জিনিস কি, বাংলাদেশের মানুষ কিন্তু এগুলো পছন্দ করে, ইফতার খেতে পছন্দ করে, একটু মানে ডোনেশন নিতে পছন্দ করে, ডোনেশন দিতে পছন্দ করে। আমি ভিজিট করে আসলাম বাংলাদেশ, দেখলাম মানে একটা ইফতার খাওয়াই কিন্তু আপনি একটা ভোট কিনতে পারেন, একটা লুঙ্গি দিয়েও কিন্তু আপনি একটা ভোট কিনতে পারেন, একটা চা খাওয়াও কিন্তু আপনি ভোট কিনতে পারেন। তো এরকম আসলে বাংলাদেশের মানুষকে দীর্ঘদিন ধরে গণতন্ত্র সম্পর্কে অজ্ঞ মূর্খ বানিয়ে রাখা হয়েছে। বাংলাদেশের মানুষের বেশিরভাগটাই হচ্ছে এরা জানে না যে শাসন ক্ষমতা কি, গণতন্ত্র কি, তার নাগরিক অধিকার কি, তার সাংবিধানিক অধিকার কি, নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি তার মালিকানা কি। এগুলো বাংলাদেশের মানুষকে কখনো শেখানো হয়নি, বোঝানো হয়নি, চর্চা করা হয়নি। দলগুলো নিজের মধ্যে গণতন্ত্র চর্চা করে না। এইসব দলের কাছে আপনি রাষ্ট্র ক্ষমতায় গেলে তারা কি গণতন্ত্র উপহার দিবে? তারা যারা এখনই পর্যন্ত দুর্নীতি বন্ধ করতে পারেনি, তারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দুর্নীতি কিভাবে বন্ধ করবে? আমি এগুলো দলের প্রতি এর চেয়ে বেশি কিছু আশা করি না। এখন বলি, যেটা দেখেন, একটা ছাত্র সংগঠন চলতে গেলে তার তো পয়সা দরকার হয়। পয়সা দুই ভাবে করে আসে। একটা হচ্ছে অন্যায় ভাবে আসে, চাঁদাবাজির মাধ্যমে কিংবা অবৈধ সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে। আরেকটা আসে হচ্ছে মানুষের কাছ থেকে চাঁদার মাধ্যমে, যেমন কর্মীরা চাঁদা দেয়, ভালো মানুষ, সাধারণ মানুষরা চাঁদা দেয়। এখন আমরা সম্প্রতি দেখলাম যে নতুন যে রাজনৈতিক দলটা তৈরি হলো, তাদের একটা মানে জাঁকজমকপূর্ণ তাদের একটা বিশাল একটা আয়োজনের মধ্যে দিয়ে তাদের আত্মপ্রকাশ ঘটলো। খুব স্বাভাবিক প্রশ্ন উঠতেই পারে, তো ছাত্রদের পকেট থেকে টাকাগুলো কোথায় আসলো? তা আমি মনে করি যে বাংলাদেশ, যদি আমরা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই ছাত্রদের মধ্যে, ছাত্র জনতার মধ্যে দিয়ে, তাহলে পুরানা সেই জরাজীর্ণতা দূর করে আমাদেরকে এটা প্রমাণ করে দেখাতে হবে যে জাস্টিস নট অনলি বি ডান, ইট শুড বি সিন অ্যাজ এ ডান থিং, দ্যাট what you have done and what you are doing, that is always accountable and transparent to the people. মানুষের কাছে এটা পরিষ্কারভাবে আপনাকে হিসাব নিকাশ দিতে হবে, আপনার ইনকামের সোর্স কোথায়। ধরলাম ঠিক আছে, মানুষ চাঁদা দেয়, চাঁদা থেকে আসে, এটা কতটুকু পরিমাণ? এটা যদি রিজনেবল হয় কম্পেয়ার টু দি অল পলিটিক্যাল পার্টিস অফ বাংলাদেশ, দেন উই আর ফাইন। বাট ইফ ইট ইজ টু মাচ অ্যান্ড বিয়ন্ড রিজনেবলনেস, তখন কিন্তু প্রশ্ন তোলার সুযোগ থাকে। বাংলাদেশের জনগণকে নতুন বাংলাদেশে এই সুযোগটা দিতে হবে। ফ্রিডম অফ ইনফরমেশন। আপনি রাজনীতি করবেন, করেন, আপনার অর্থের উৎস কি, অর্থ কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে, কোথায় খরচ হচ্ছে, এই ইনফরমেশন যদি আপনি না দেন, তাহলে বাংলাদেশের মানুষের তো একটা ডাউট থেকেই যাবে। আমরা যে নতুন বাংলাদেশ তৈরি করতে যাচ্ছি, সেই বাংলাদেশে আমরা ব্যর্থ হবো, ঘুরে ফিরে কিন্তু আমরা সেই বাংলাদেশে আমরা ফিরে আসব, হয়তো তেমন পরিবর্তন আমাদের আসবে না। তো এগুলো বিষয়ে যদি আমরা সচেতন না হই, তাহলে কিন্তু অন্ততপক্ষে ছাত্রদের কাছে আমরা এগুলো প্রত্যাশা করি নতুন বাংলাদেশে, যে তারা যাই করুক না কেন, এটা জনগণের কাছে ট্রান্সপারেন্ট এন্ড যথেষ্ট অ্যাকাউন্টেবল হওয়া উচিত, এবং জনগণের কাছে ফ্রিডম অফ ইনফরমেশন তাদের প্রোভাইড করা উচিত, যাতে আমরা তাদের প্রতি বেশি করে ট্রাস্ট তৈরি করতে পারি। আদারওয়াইজ যেভাবে ট্রাস্ট আমাদের বিগত সরকারের প্রতি স্বাধীনতা যুদ্ধের পর অন্যান্য দলগুলোর প্রতি আমাদের নষ্ট হয়েছে, অনুরূপ ভাবে কিন্তু এই দলগুলোর প্রতিও আমাদের আস্তে আস্তে জনগণের ট্রাস্ট কিন্তু নষ্ট হয়ে যাবে। জি, বিভিন্ন রাজনৈতিক দলের দায়িত্বশীল অনেকেই কিন্তু বলছেন যে এর মধ্যে অনেকেই রয়েছেন যারা স্বেচ্ছায় ডোনেশন করেন। বড় বড় ব্যবসায়ীদের কথা বলি, কিংবা অনেকেই ডোনেশনের কথা বলছেন। নাম হয়তো তারা প্রকাশ করতে অনিচ্ছুক নিরাপত্তার খাতিরে। করিম চৌধুরী, যারা ডোনেশন দেন তারা নিশ্চয়ই এমনি এমনি দেন না, বিনিময়ে তারা অবশ্যই কিছু আশা করেন, এবং তারা বিনিময়ে কিছু পাবেন এটা জেনেই তারা ডোনেশন দেন। এই বিনিময়ের রাজনীতির অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের আছে। আমরা অতীতেও দেখেছি আসলে কি কি ধরনের পরিস্থিতি তৈরি হয়, এত হয়তো বা ব্যাখ্যা করার মতো এখন সময়ও নেই। সেই জায়গাটাতে তাহলে আসলে সংস্কার হলো না, আপনার কি মনে হয়? দেখুন, এই জন্যই বারবার বলা হয়েছে বাংলাদেশের
রাজনীতিতে যে শুদ্ধিকরণ অভিযানটা চালানো দরকার, কাঠামোগত পরিবর্তন, সেই কাঠামোগত পরিবর্তন যদি না হয়, অ্যাকাউন্টেবিলিটি যদি রাজনৈতিক দল, প্রার্থী এবং তাদের সদস্যদের ভিতরে না থাকে, তাহলে তারা জনগণকে যেসব প্রমিস করছে সেটা আমরা প্রথমেই বুঝে নেওয়া উচিত যে কোনোদিন বাস্তবায়ন হবে না। শুধুমাত্র মুখেই বলা হচ্ছে, শুনতে ভালো লাগবে, আমরা বাস্তবে বিশ্বাস করি যে এটা কখনোই রিয়েলাইজ করা যাবে না, রিয়েলাইজ করা হবে না। কেননা যখনই কোনো রাজনৈতিক দল নিজস্ব সদস্যদের চাঁদা ছাড়া কোনো টাকা সংগ্রহ করে, দুইটা ভাবে সেটা সংগ্রহ করতে পারে। সেটা হলো রাজনৈতিক আদর্শের প্রতি সমর্থন এবং একটা বিশেষ রাজনৈতিক আদর্শকে সাপোর্ট দেওয়ার জন্য কেউ যদি টাকা পয়সা দেয়, সেটা স্বেচ্ছায়, এবং সেটাও একটা অ্যাকাউন্টেবিলিটিতে থাকতে হবে। কিভাবে ব্যয় করা যাবে সেটা বৈধভাবে সংগ্রহ করা, বৈধভাবে অ্যাকাউন্ট মেনটেন করা, এবং সেটা কিভাবে কোথায় ব্যয় করা যাবে। যেমন কি করে এদেশে রয়েছে এবং ব্রিটেনে রয়েছে একটা নিয়ম, রাজনৈতিক যে অর্থ সংগ্রহ করা হয় সেটা কিভাবে ব্যয় করা যায় এবং তার অ্যাকাউন্টেবিলিটিতে এখানে প্রতি 3 মাস পর পর সাবমিট করতে হয় বোর্ড অফ ইলেকশনে। ব্রিটেনে একই নিয়ম, সব উন্নত দেশে একই নিয়ম, কানাডাতেও একই নিয়ম আছে। আমাদের দেশে যেটা হচ্ছে, রাজনৈতিক যে কাঠামোগত সংস্কারের কথা বলে বড় ধরনের বিপ্লব আসলো, যারা বিপ্লব আনলো তারাই আজকে দেখা যাচ্ছে তাদের বিরুদ্ধেই আজকে নৈতিকতার প্রশ্ন আসছে। একটু আগেই বলছিলেন যে তাদের যে খরচ, তাদের যে ব্যয়ের যে অবস্থা জনগণ অবজার্ভ করছে, তাতে করে তাদের প্রতি সন্দেহের তীর আসছে, তারা কোথেকে এত টাকা আনছে এবং এই সব টাকা কিসের বিনিময়ে আনা হচ্ছে। প্রশ্ন থেকেই যায়। আপনারা যখন বারবার বলছেন ইলেকশন, সমস্ত মিডিয়াগুলো একাধারে ইলেকশনের কথা বলছে যে অন্তর্বর্তীকালীন সরকারে, আমি এই টার্মটা ব্যবহার করতে দিতে চাই না। আই অলওয়েজ প্রেফার টু ইউজ এটা রেভলিউশনারি গভর্নমেন্ট। এটা একটা বিপ্লবী সরকার। বিপ্লবী সরকারের সময় সংবিধান এবং প্রচলিত নিয়ম সবকিছুই বাদ হয়ে যাওয়ার কথা, দেশ চলার কথা বিপ্লবীদের নতুন নিয়ম অনুযায়ী, এবং সেটা বিপ্লব হয়েছে, কিন্তু সেটা সংগঠিত হয় নাই বাংলাদেশ। সেটাও হয় নাই আমি মনে করি একটি পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে এবং আমাদের আভ্যন্তরীণ যে সমস্ত রাজনীতিবিদ রয়েছেন তাদের সহযোগ। আমি একটু হিন্ট দিয়ে রাখি এখানে, বেগম জিয়া 16 বছর ধরে কারাবন্দী থাকার কথা নয়, তার এত বড় দল থাকতে যদি তার দলের লোকেরা নামতো। যেভাবে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে জুলাই 36 দিনে এই বড় দানবের মতো সরকারকে বালির মতো উড়িয়ে দিয়েছে, বিএনপি পারত না সেটা করতে। আমার বিশ্বাস শস্যের ক্ষেতে ভূত লুকিয়ে আছে। জি, সেই জন্য আসলে জবাবদিহিতা নিশ্চিত করা অনেক জরুরি। অসংখ্য ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আসলে আর আমরা আলোচনা দীর্ঘায়িত করতে পারছি না। দুজন অতিথিকেই ধন্যবাদ, আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। দর্শক, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।